মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কিন্তু সুনির্দিষ্ট কিছু আমি বাজেটে পাইনি। বাজেটকে যদি আমি হার্টের সঙ্গে তুলনা করি, রেভিনিউ কালেকশন এটার মেজর চেম্বার, এটা মাথায় রাখতে হবে। এই বাজেট নিয়ে তো ইত্যাদি ইত্যাদি। আমাকে যদি বলা হয় বাজেট কেমন হলো, আমি সেই রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বলবো যে ভালো মন্দ মিলায় সকলই। বাজেটের সঙ্গে রবীন্দ্রনাথ যায় কিনা জানি না, তবে এই বাজেটের ক্ষেত্রে এটাই বলতে হয় যে ভালো মন্দ মিলায় সকলই। বাজেট কিন্তু কেবল একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটার মধ্যে একটা পলিটিক্যাল ভিশন, পলিটিক্যাল ফিলোসফিও থাকে। এই বাজেটের সমালোচনার অনেক জায়গা আছে, সেটা আমি করব। তবে বাজেটের বেশ কিছু পজিটিভ দিক আমার কাছে মনে হয়েছে। যেমন ধরেন, আমি একদম নাটশেলে বলি, কারণ যেমন ধরেন বলা হয়েছে ব্যাংকে যদি আপনার 50 কোটি টাকার বেশি থাকে বা 50 লক্ষের বেশি থাকে ব্যাংক, তাহলে তাদের উপর আবগারি শুল্ক, এটা 10 লাখ থেকে শুরু হয়েছে, 10 লাখ এবার প্রয়োগ করা হবে। তার মানে কি, ধনীদের উপর একটা ট্যাক্সেশনের একটা ব্যাপার আছে, যেটা আগে বাংলাদেশে ছিল না। এটা গেল একটা দিক। আমি কয়েকটা দিক বলি, তারপর আমি নেগেটিভ যে নাই সেটা না, সেটাও আমি বলবো। তারপরে দেখেন গোল্ডের ব্যাপারে বলে 24 ক্যারেটের বেশি সোনা আনা যাবে না, 24 ক্যারেট আনা যাবে না, 22 ক্যারেট পর্যন্ত গোল্ড আনতে হবে। সাম্প্রতিক সময়ে কিন্তু গোল্ড স্মাগলিং নিয়ে অনেক সেমিনার হয়েছে। আমার কাছে মনে হয়েছে সেটা রোধ করার জন্য একটা ব্যাপার। তারপরে দেখেন আপনি এই যে একটা মোবাইলের বেশি আপনি আনতে পারবেন না। বাংলাদেশে কিন্তু একটা শিল্প বেশ বিকাশ হচ্ছে, মোবাইলের ব্যবহার যেমন বেড়েছে, মোবাইল যারা সংযোজন করেন বা বানান তারা কিন্তু আশা করছে যে মোবাইল আমরা তো দেশের মার্কেটের পাশাপাশি বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। এই ইন্ডাস্ট্রিটা কিন্তু ফ্লারিশ করার একটা চান্স মনে হচ্ছে। তারপর আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, যে এমপি সাহেবদের যে গাড়ি, এই প্রথম সংসদে অ্যাটলিস্ট একটা প্রস্তাব এসছে যে সবাই যাতে করদানে অভ্যস্ত হন। অর্থমন্ত্রী একটা প্রস্তাব করেছেন যে এমপি সাহেবদের বিনা শুল্কের গাড়িটা যাতে না দেওয়া হয়, এটা প্রস্তাব করে। আমি জানি না উনার পার্লামেন্ট কলিগদের শেষ পর্যন্ত কোন চাপে উনি কি করেন, বাট প্রস্তাবটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর দেখেন রিজার্ভ নিয়ে অনেক কথা হয়। মে মাসে কিন্তু আমাদের রেমিটেন্স হচ্ছে 2.5 বিলিয়ন। এই ধারা অব্যাহত লাগলে কিন্তু বাই ডিসেম্বর ইট উইল ক্রস 30 বিলিয়ন, সেটা ব্যাপার না। কিন্তু রেমিটেন্স ভালো আসলেও আমাদের এক্সপোর্ট আর্নিং কিন্তু কমে গেছে। এক্সপোর্ট আর্নিং বাড়ানোর ক্ষেত্রে আমার একটা জিনিস খুব পজিটিভ মনে হয়েছে। আগে আমরা এসএমই বলে একটা বিশাল খাত করতাম, এবার কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, দিস ইজ ফার্স্ট টাইম এই ক্লাসিফিকেশনটা হয়েছে। এতে করে কিন্তু এই খাতের বিকাশটা যেমন বাড়বে, এবং আমাদের এক্সপোর্ট কিন্তু ডাইভার্সিফাই না করলে আমরা এক্সপোর্ট মার্কেটে আমরা টিকতে পারবো না, এটা হচ্ছে রিয়ালিটি। এবং এখন কিন্তু এই সব কারণে কিন্তু ডাইভার্সিফিকেশনেরও একটা আছে। স্মার্ট বাংলাদেশের কথা আমি কাউন্সিলের সঙ্গে একটু ডিফার করি। মোবাইলটা কিন্তু এখন কেবল আলাপচারিতার মধ্যে সীমাবদ্ধ না, স্টুডেন্টদের, ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে, কর্মজীবী মানুষের ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট একটা বিশাল একটা পার্ট হয়ে গেছে। তো এইখানে ট্যাক্সটা বোধহয় আমার ধারণা কিছুটা ক্ষতি করবে, যার জন্য আমার মনে এটা পুনর্বিবেচনার একটা আসবে, যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই। আরেকটা জিনিস যেটা আমার, যে মূল্যস্ফীতি নিয়ে আমরা সবাই কথা বলছি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কিন্তু সুনির্দিষ্ট কিছু আমি বাজেটে পাইনি। যদিও বলা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে, আমি অন্তত সুনির্দিষ্ট কিছু আমি দেখিনি। তারপরে বাংলাদেশের 2টা শিল্প কিন্তু বেশ ফ্লারিশ করছিল, একটা ফ্রিজ, রেফ্রিজারেটর। এখন কিন্তু একদম গ্রামেও দেখবেন একটা বিভিন্ন কোম্পানির দোকান আছে, তারা এই ইএমআই দিয়ে বিভিন্ন কম পয়সায় ফ্রিজ দিচ্ছে। ফ্রিজ এবং এসির এই ইয়েটা বাড়ানোটা কিন্তু আমাদের এই শিল্পটাকে বাধাগ্রস্ত করবে বলে আমি মনে করি। আরেকটা জিনিস আমার কাছে, পরে আমি ডিটেলে যাব, যে মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানিতে যে কর বাড়ানো, এটা বোধহয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব সুখকর কিছু হবে না। এবং ইন্ডাস্ট্রির জন্য যদি সুখকর কিছু না হয়, সেটা কিন্তু এমপ্লয়মেন্টেও একটা প্রভাব ফেলবে। কাজেই মানে অনেক নেতিবাচক দিক আছে, ইতিবাচকও বহু দিক আছে বাজেটে। সেটা যদি আমাকে আবার সময় দেন আমি আরও ডিটেলে যাব। তবে আমি যেটা মনে করি, এখন তো একটা সংকটকাল চলছে, বাংলাদেশেও আছে, বৈশ্বিক সংকট আছে, যেটা অনেক কিছুই আছে। সেই সংকটের সময়ের বাজেটটা দেয়া যতটা না কঠিন, তার চেয়ে কঠিন হচ্ছে ইমপ্লিমেন্ট করা। আমাদের অর্থমন্ত্রী কিন্তু আজকে বাজেটের আগেই বলেছেন যে বরাদ্দ বাড়িয়ে লাভ কি, যদি এটা ঠিকমতো ইউটিলাইজ না হয়।
আমাদের কিন্তু ইউটিলাইজেশনের ব্যাপারে একটা সমস্যা আছে। কাজে এখন মূল চ্যালেঞ্জ এই বাজেটের আমি যেটা মনে করি, একটা হচ্ছে যে ইনফ্লেশনটাকে কন্ট্রোলের কি মেজার সেটা স্পষ্ট করা হয়নি, আর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, কারণ প্রতি বছর দেখা যায় যে এমুক খাতে ব্যবহার হচ্ছে না। এই দুইটা হচ্ছে মূল চ্যালেঞ্জ বলে এই এখন আমার মনে হচ্ছে।